আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা গুলশা ট্যাংরা মাছের ভাইরাসের ট্রিটমেন্টের বিষয়ে আলোচনা করব। অর্থাৎ গুলশা ট্যাংরা মাছ ভাইরাসে আক্রান্ত হলে এগুলোকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারি, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করছি যারা আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন অথবা গুলশা ট্যাংরা মাছটা বিশেষ করে যারা আপনারা প্রচুর চাষ করেন, ইনশাআল্লাহ আমার এই আলোচনাগুলো থেকে কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। দর্শক, আপনারা গত 3টি ভিডিও দেখেছেন। এই 3টা ভিডিওতেই আমি গুলশা ট্যাংরা মাছের বিষয়ে আলোচনা করেছি। প্রথমত আমরা আলোচনা করেছি গুলশা ট্যাংরা মাছের চাষ ব্যবস্থাপনা, এবং পরবর্তী ভিডিওতে আমরা গুলশা ট্যাংরা মাছের খাদ্য ব্যবস্থাপনা, এবং তার পরের ভিডিওটিতে আমরা গুলশা ট্যাংরা মাছের মাসিক পরিচর্যা নিয়ে আলোচনা করেছি। এবং আজকের ভিডিওতে আমরা গুলশা ট্যাংরা মাছের রোগ হয়ে গেলে আমরা কি ট্রিটমেন্ট দিয়ে এই রোগগুলোকে সারিয়ে ফেলতে পারি, এবং সেই সাথে কি ধরনের ব্যবস্থাগুলো আগে থেকে যদি আমরা প্রস্তুতি নিয়ে রাখি তাহলে আমাদের গুলশা ট্যাংরা মাছের ভাইরাস হওয়ার প্রবণতা অনেকাংশেই কমে যেতে পারে। দর্শক, আমি আশা করছি আমি এই যে 4টা ভিডিও করলাম গুলশা ট্যাংরা মাছ নিয়ে, এই 4টা ভিডিও যদি কেউ মনোযোগ সহকারে দেখেন এবং এইগুলা যদি সে বুঝতে পারেন, তাহলে মোটামুটিভাবে এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে কিন্তু একটা মানুষ গুলশা ট্যাংরা মাছ চাষ করতে পারবে। অথবা যারা আপনারা গুলশা ট্যাংরা মাছ চাষ শুরু করবেন, আমার এই আলোচনাগুলো দেখেছেন, অথবা যারা রানিং চাষ করতেছেন এই ভিডিওটা দেখছেন, অথবা এর আগের ভিডিওগুলো দেখেছেন কিন্তু আপনারা বিস্তারিত বুঝতে পারতেছেন না, বা কোনো একটা জায়গাতে আমি একটা বিষয় নিয়ে হয়তো বলেছি সেটা আপনি বুঝতে পারতেছেন না। তো সম্মানিত চাষি ভাই, ভিডিওর স্ক্রিনে দেখুন আমার ফোন নাম্বার দেওয়া আছে। ওই ফোন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে। আপনি হোয়াটসঅ্যাপে আপনার সমস্যার বিষয়ে বা যেখানে বুঝতে পারেননি সেই বিষয়গুলো বলে আমাকে ভয়েস পাঠিয়ে দেন অথবা মেসেজ করেন। অবশ্যই আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। তো দর্শক, সবার আগে চলুন আমরা আগে জানি যে গুলশা ট্যাংরা মাছের রোগগুলো মূলত কোন কোন জায়গা থেকে আসে, এবং গুলশা ট্যাংরা মাছে সাধারণত কি ধরনের রোগ হয়। তো আগে আমরা জানি কি ধরনের রোগ হয়, এবং ভিডিও শেষে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দর্শক, প্রথমেই যদি আমরা ধরি গুলশা ট্যাংরা মাছের রোগ। দর্শক, এইরকম বোর্ডে করে যদি লেখা হয় তাহলে অনেক সময় হয় কি যে বোর্ডে কিন্তু হাতের লেখা অনেক সুন্দর হয় না। আমার হাতের লেখা মোটামুটি সুন্দর, তবে এখানে যখন লিখি ভালো হয় না লেখাটা। আমি আশা করি আপনারা বুঝে নেবেন। তো দর্শক, সাধারণত গুলশা ট্যাংরা মাছে কয়েকটা ধরনের রোগ হয়। প্রথমত আমি যে রোগটা হতে দেখি এটা হচ্ছে ভাইরাস। তো দর্শক, গুলশা ট্যাংরা মাছের ভাইরাস যেটাকে আমরা বলি, এইটাই গুলশা ট্যাংরা মাছের সব থেকে বড় সমস্যা। এই ভাইরাসটা হলে অনেকেই মনে করেন যে রাজীব ভাই, গুলশা ট্যাংরা মাছকে আর বাঁচানো যায় না, সব মাছ মারা যায়। এইটা ভুল ধারণা। ভাইরাস যখন হয় শুরুর দিকে যদি আমরা ট্রিটমেন্ট দিতে পারি তাহলে কিন্তু সুস্থ করা সম্ভব হয়। কিছু মাছ মর্টালিটি হবে, তবে মোটামুটিভাবে 50% মাছও যদি আমাদের টিকে যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ। আর গুলশা ট্যাংরা মাছ এমনই একটা মাছ, ধরুন আপনি একটা পুকুরে মিশ্র চাষে 1 লক্ষ গুলশা ট্যাংরা মাছ ওইখানটাতে মজুত করেছেন, সব মাছ নষ্ট হয়ে গিয়েছে। যদি আপনার 10,000 পিস মাছও থাকে তাহলেও আপনার লস হয় না, আপনার চালানটা কিন্তু উঠে আসে। যেই টাকার পোনা আপনি মজুত করেছেন অ্যাটলিস্ট ওই টাকাটা ব্যাক আসে। এইটা সব থেকে ভালো লাগে। তো দর্শক,
এই ভাইরাসের যে ট্রিটমেন্ট এই বিষয়ে আমি আলোচনা করব। তো রোগের ধরনটা আমি বলি। ভাইরাস হলে কেমন হয়? সাধারণত মাছের পেটের দিকে দেখবেন দাগ হয়ে যায়, লাল লাল দাগ হয়ে যায়, এবং পিঠের উপরেও মাছের দাগ হবে, ঘাড়ের উপরে অনেক সময় দাগ হয়। বিশেষ করে সব থেকে যেই লক্ষণটা বেশি দেখা যায় সেটা হচ্ছে দেখবেন এর লেজ এবং পেট এই দুই জায়গার মাঝামাঝি যে অংশটা থাকে, আমরা সাধারণত গুলশা ট্যাংরা মাছের পায়ুপথ বা পিছনের দিক থেকে উপরের দিকে বা মাঝের দিকে বা মাঝামাঝি কাছাকাছি ওই জায়গাগুলোতে দেখবেন একেবারে ঘা ঘা টাইপের হয়ে যায়। লেজের অংশেও দেখবেন অনেকটা এরকম হয়। মাছ তাজা, মাছ কিন্তু হাঁটতেছে জীবিত অবস্থাতে, কিন্তু তার লেজ খসে পড়ে যাচ্ছে। গুলশা ট্যাংরা মাছের মাংস বা এর যে শরীরে মাংসপেশি এগুলো দেখবেন যে খসে খসে পড়ে যাচ্ছে, কিন্তু মাছ কিন্তু জীবিত আছে। এইটাই সব থেকে কঠিন রোগ। অথবা তার সারা শরীরে এমনভাবে দাগ হয়েছে, মনে হচ্ছে যেন এটাকে কেউ ধরে কিছু দিয়ে ঘষে দাগ বানিয়ে আবার পুকুরে ছেড়ে দিয়েছে। অথবা ঝুড়িতে বা কোনো নেটে অনেকক্ষণ থাকলে মাছের গা যেমন খসখসে হয়ে যায় ওই রকম টাইপের অনেকটা হয়ে যায়। তো ভাইরাস এইটা একটা অন্যতম রোগ গুলশা ট্যাংরা মাছের। এইটা সব থেকে ডিফিকাল্ট। এইটা হলে রিকভারি করানো খুব মুশকিল। তবে শুরুর দিকে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু মাছ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। আল্লাহ পাক চাইলে সব কিছুই সম্ভব ইনশাআল্লাহ। পরবর্তীতে যে রোগটা আমরা দেখি দর্শক, এটা হচ্ছে পেট ফোলা রোগ। পেট ফোলা রোগ। দর্শক, আমরা এক একটা রোগের বিষয়ে সংক্ষিপ্ত আকারে বলবো এবং কি করলে এই রোগগুলো আর হবে না সেই বিষয়ে আলোচনা করে যাব। শুধুমাত্র ভাইরাসের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আকারে আলোচনা করব। ভাইরাসের বিষয় নিয়ে আমরা অনেক সময় ধরে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ভাইরাস হলে আমরা কি করতে পারি এবং কেন হয়। তো দর্শক, গুলশা ট্যাংরা মাছের এই পেট ফোলা রোগটা সাধারণত আমাদের চাষিদের অনভিজ্ঞতার কারণেই বিশেষ করে বেশি হয়ে থাকে। এই রোগের লক্ষণটা হচ্ছে মাছ একেবারেই সুস্থ থাকে, কোথাও কোনো দাগ থাকে না, মাছের গায়ে কোনো ক্ষত থাকে না, মাছও মোটামুটি সুস্থ থাকে। তবে মরে যখন ভেসে যায় পেটটা উপরের দিকে দিয়ে সে ভেসে উঠে এইভাবে, এবং ভেসে যাওয়ার পরে তার পেটে যখন চাপ দেবেন দেখবেন যে পেটের ভিতর থেকে অনেকটা হাওয়া অথবা পানি অথবা পাতলা কোনো কিছু বের হয়ে আসবে। এইটাই পেট ফোলা রোগ। এই পেট ফোলা রোগটা সাধারণত আমাদের অসাবধানতার কারণে হয়ে থাকে। আমরা অনেকেই কি করি দর্শক, আমাদের গুলশা ট্যাংরা মাছের পুকুরে আমরা সরিষার খৈল, বাদামের খৈল, এই টাইপের খৈলগুলো একটা চারি বা পাত্রে করে ভিজিয়ে রেখে পচিয়ে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন অবধি খাওয়াই। এই খাবারগুলো খাওয়ার কারণে কিন্তু গুলশা ট্যাংরা মাছের এই রকম পেট ফোলা রোগ হয়। পাশাপাশি আপনারা যারা মাছ চাষ করেন আপনারা জানেন যে গুলশা ট্যাংরা মাছ খুবই উচ্চ মানসম্মত হাই প্রোটিন রিকমান্ডেড ফিশ। গুলশা ট্যাংরা মাছ লো প্রোটিনের খাবার খেয়ে কিন্তু ভালো গ্রোথ হয় না। পাশাপাশি সে যখন অনেক কম প্রোটিনযুক্ত খাবার খায় তখন অনেক ক্ষেত্রেই তার এই পেট ফোলা রোগটা কিন্তু হতে পারে, হওয়ার একটা পসিবিলিটি থাকে। হবেই যে বিষয়টা এমন না, আবার হতেও পারে। আমি সাধারণত আমার মাছ চাষ ব্যবস্থাপনায় গুলশা ট্যাংরা মাছের যে রোগগুলো দেখেছি সেগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করতেছি। আর একটা রোগ হয় মোস বা দাড়ি ভাঙ্গা। দর্শক, এই গুলশা ট্যাংরা মাছের মোস বা দাড়ি, দেখুন গুলশা ট্যাংরা মাছকে ক্যাটফিশ কেন বলা হয়? কারণ এদের ক্যাট বা বিড়ালের মতো মোজ দাড়ি থাকে বলেই এদেরকে ক্যাটফিশ বলা হয়। তো অনেক সময় হয় কি যে এই মোজ দাড়িগুলো ভেঙে যায়। এই মোজ দাড়িগুলো ভেঙে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ফাঙ্গালি ইনফেকশন বা ক্ষতিকারক কোনো পরজীবীর আক্রমণ। এই জন্য গুলশা ট্যাংরা মাছের পুকুরে যদি আমরা প্রতি মাসে নিয়মিত হারে যে মাসিক পরিচর্যাগুলো করা দরকার সেগুলো যদি করি তাহলে কিন্তু আর এই রোগগুলো হবে না। আমি গুলশা ট্যাংরা মাছের অন্য আরেকটি রোগ দেখেছি, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন। দর্শক, গুলশা ট্যাংরা মাছের ফাঙ্গাল ইনফেকশন যেটা, ভাইরাসও কিন্তু মোটামুটি কাছাকাছি। তবে ভাইরাস খুব ডিফিকাল্ট, এবং ফাঙ্গাল ইনফেকশন যেটা, এটা হচ্ছে তার পর পাখনার গোড়ায় লাল লাল দাগ হয়ে যায়। এইটা সাধারণত উকুনের কারণে হয়। দর্শক,
গুলশা ট্যাংরা মাছের গায়ে যখন উকুন লাগে তারা সাধারণত সবার আগেই অবস্থান নেয় মাছের পরপাকনার গোড়াতে। এই জন্য অনেক সময় আপনারা দেখবেন যে গুলশা ট্যাংরা মাছ ধরে যখন আমরা চেক করি এটার গায়ে কোনো ক্ষত আছে কিনা, আমরা দেখি যে তার এই সামনে যে দুইটা কাঁটা থাকে, কাঁটার গোড়ায় দেখবেন লাল দাগ, পিঠের উপরে যে একটা কাঁটা থাকে কাঁটার গোড়ায় দেখবেন লাল দাগ, তবে দাগ হয়ে আছে কিন্তু মারা যাচ্ছে না। এবং ওই রকম যখন দাগ হয় তখন কিন্তু মাছের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এইটার অন্যতম কারণ হচ্ছে উকুন। এই জন্য আমাদের প্রতি মাসে নিয়মিত গুলশা ট্যাংরা মাছের পুকুরে উকুন নাশকের ডোজ করতে হবে। তো দর্শক, আমি 16 বছর যাবৎ গুলশা ট্যাংরা মাছ নিয়ে কাজ করতেছি। আমি আমার মাছ চাষ ব্যবস্থাপনায় সাধারণত এই রোগগুলোই দেখেছি। এবং দর্শক, এই রোগের ভিতরে অন্যতম যেটা রোগ ভাইরাস, এই ভাইরাস হলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করি চলুন এবার এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি, এবং কি কি করলে ভাইরাস হবে না সেই বিষয় নিয়েও খুব সংক্ষিপ্ত আকারে ভিডিও শেষের দিকে আলোচনা করব। আগেই বলে নিই, ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে। যাদের ধৈর্য আছে, যারা মনে করেন এটা আপনার জন্য দরকারি ভিডিও বা এটা দেখে আপনি উপকৃত হবেন, তারা ধৈর্য সহকারে দেখে নিন। ধন্যবাদ। দর্শক, সবার আগে চলুন আমরা জানি যে গুলশা ট্যাংরা মাছের যে ভাইরাস, যে রোগটা আমরা সাধারণত সব থেকে ভয় পাই, এটা কোথা থেকে আসে, কোন কোন জায়গা থেকে গুলশা ট্যাংরা মাছের শরীরে এই রোগটা আসতে পারে। তো দর্শক, আমি ব্যক্তিগতভাবে যাচাই বাছাই করে দেখেছি গুলশা ট্যাংরা মাছের রোগটা সাধারণত কোন কোন জায়গা থেকে আসে। ম্যাক্সিমাম মাছেরই একই জায়গা থেকে রোগগুলো আসে, গুলশা ট্যাংরা মাছও তার ব্যতিক্রম নয়। কোথায় থেকে গুলশা ট্যাংরা মাছের রোগ আসে। দর্শক, গুলশা ট্যাংরা মাছের এই ভাইরাসটা সাধারণত প্রথমত উকুন থেকে আসতে পারে। এই জন্য যারা আমরা গুলশা ট্যাংরা মাছ চাষ করব, প্রতি মাসে অন্তত একবার উকুননাশকটা আমরা ব্যবহার করব। 20 দিন পর পর ব্যবহার করতে পারলে সব থেকে বেশি ভালো হয়। দ্বিতীয়ত, ক্ষতিকারক পরজীবী। দর্শক, ক্ষতিকারক পরজীবীর আক্রমণেও কিন্তু গুলশা ট্যাংরা মাছের এই ভাইরাসজনিত রোগটা কিন্তু হতে পারে। এই জন্য আমরা প্রতি মাসেই গুলশা ট্যাংরা মাছের পুকুরে অন্তত একবার হলেও জীবাণুনাশকের ডোজ করার চেষ্টা করব, এবং সব থেকে ভালো জীবাণুনাশক যেটা সেটা ব্যবহার করব। কিভাবে বুঝবো যে ভালো জীবাণুনাশক কোনটা? সাধারণত বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন এলাকাতে বা যারা মৎস্য এক্সপার্ট আছে তারা যেটা সাজেস্ট করেন বা চাষি ভাইরা ব্যবহার করে উপকৃত হয়েছেন, যেটার বিষয়ে ভালো বলেন সেইটাই আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। দর্শক, অনেকেই আপনারা হয়তো ভাবতে পারেন যে রাজীব ভাই, উকুন ও তো পরজীবী, আর ক্ষতিকারক পরজীবীর কথা আপনি যেটা বলেছেন এই দুইটা তো একই হওয়ার কথা। দর্শক, আপনাদের যুক্তি ঠিক আছে, তবে উকুনটা আমরা দেখতে পারি, এটা স্বচ্ছ, এইটা এক ধরনের পরজীবী। আর ক্ষতিকারক পরজীবী যেটাকে আমরা ক্ষতিকারক ব্যাকটেরিয়া বলি, এটা কিন্তু আমরা চাইলেই দেখতে পারি না। এই জন্য উকুননাশক দিয়ে কিন্তু ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করা সম্ভব না। অনেক ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে হয়ও না। এই জন্য আমরা রিস্ক নিব না, আমরা উকুননাশক, জীবাণুনাশক দুইটাই ব্যবহার করব ইনশাআল্লাহ। তো দর্শক, পরবর্তীতে যেটা থেকে আমাদের গুলশা ট্যাংরা মাছের রোগ আসতে পারে সেটা হচ্ছে অ্যামোনিয়া। দর্শক, এই অ্যামোনিয়াটা গুলশা ট্যাংরা মাছের পুকুরে হয়ে গেলে দারুণ লেভেলের সমস্যা পোহাতে হয়। দেখুন, গুলশা ট্যাংরা মাছের পুকুরে অ্যামোনিয়া হয়ে গেলে প্রথমত মাছ ঠিকঠাক মতো খাদ্য গ্রহণে অনীহা প্রকাশ করে, মাছের গ্রোথ ভালো হয় না, ঘন ঘন মাছ ভাসে। আর আপনারা জানেন যে গুলশা ট্যাংরা মাছ অত্যন্ত সেন্সিটিভ, ঘন ঘন ভাসলেই তো আসলে রোগ হওয়ার পসিবিলিটি আরও বেড়ে যায়, তাই না? এই জন্য আমাদের প্রতি মাসে অন্তত একবার হলো অ্যামোনিয়ার ডোজ কিন্তু করতে হবে, না হলে সমস্যা। আরও একটা কারণে গুলশা ট্যাংরা মাছের রোগ হতে পারে, সেটা হচ্ছে কম্পিটিটরের সাথে চাষ করলে।
কম্পিটিটরের সাথে চাষ করলে অথবা রাক্ষসে মাছের সাথে চাষ করা হলে। দর্শক, কম্পিটিটর বলতে ধরুন গুলশা ট্যাংরা মাছ, এদের স্কিন নাই, আপনারা জানেন, অত্যন্ত সেন্সিটিভ। তো এই গুলশা ট্যাংরা মাছের পুকুরে যদি আমরা ধরেন কই মাছ ছেড়ে দিই, একটু রাক্ষসে টাইপের কই মাছকে যখন আমরা খাবার দেব, খাবার যদি একটু কম হয়ে যায় বা কোনো কারণে একদিন যদি আমরা কই মাছকে খাবার না দিই, সেই দিন করবে কি, সারা দিন শুধু গুলশা ট্যাংরা মাছকে ডিস্টার্ব করতে থাকবে। লেজের গোড়ায় সে ঠুকরিয়ে তার পরপাকনা খেয়ে ফেলবে, তার দাড়ি বা মোষের উপরে আক্রমণ করবে, সামনে দেখলেই খপ করে একটা আঘাত করার চেষ্টা করবে, এইভাবে নানান ধরনের সমস্যা করবে। দেখা যাবে যে গুলশা ট্যাংরা মাছের লেজ বা পাখনার দিকে যদি আক্রমণ করে, একটা পর্যায়ে গিয়ে হবে কি, ওইখান থেকে কিন্তু ভাইরাস আসতে পারে। গুলশা ট্যাংরা মাছের রোগ হওয়ার অন্যতম আরও একটি কারণ হচ্ছে পাখি বা জাল। দর্শক, পাখির মাধ্যমে বা জালের মাধ্যমে কিন্তু গুলশা ট্যাংরা মাছের ভাইরাস আসতে পারে। অথবা আরেকটা জিনিস এটার সাথে আমরা অ্যাড করতে পারি, পানি। তো ধরুন আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন, পানকৌড়ে নামে একটা পাখি আছে, ওই পানকৌড়ি এক পুকুরে ধরেন নেমেছে, ওই পুকুরের মাছে ভাইরাস আছে, ওখান থেকে যদি এসে আবার আপনার পুকুরে নামে, সে কিন্তু ওই পুকুর থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাসের যে জীবাণু, সেগুলো আপনার পুকুরে নিয়ে আসতেছে। আপনার পুকুরেও কিন্তু এই ব্যাকটেরিয়া ছড়িয়ে গেলে ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারে মাছগুলো। পাশাপাশি জালের যে বিষয়টা দর্শক, অনেক সময় হয় কি, আমরা একটা পুকুরে জাল দিয়েছি, সেই পুকুরের মাছগুলো ভাইরাসে আক্রান্ত ছিল, ওই জালটা যদি আবার ভালো একটা মাছের পুকুরে দেই, তাহলে ওই জাল থেকেও কিন্তু গুলশা ট্যাংরা মাছের রোগ হতে পারে। এই জন্য কখনো যদি আমরা এই কাজটা করি যে ভাইরাসে আক্রান্ত একটা পুকুরে আমরা জাল দিয়েছি, সেই জালটা ভালো একটা পুকুরে দেওয়ার আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা ভালো একটি কোম্পানির জীবাণুনাশক অথবা লবণ পানি দিয়ে জালটিকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপরে আমরা জালটি ওই পুকুরে নামাবো। এবং পানি থেকেও গুলশা ট্যাংরা মাছের ভাইরাস আসতে পারে। কিভাবে আসতে পারে দর্শক, ধরুন একটা পুকুরে গুলশা ট্যাংরা মাছের ভাইরাস হয়েছে, সেই পুকুরের পানিটা যদি আমি ভালো একটা পুকুরের ভিতরে প্রবেশ করিয়ে দিই, যে পুকুরে গুলশা ট্যাংরা মাছ আছে, তাহলে ওই পানি থেকে পানিবাহিত রোগের মাধ্যমে কিন্তু মাছে ভাইরাস হতে পারে। দর্শক, এছাড়াও আরও নানান ধরনের কারণ থাকতে পারে গুলশা ট্যাংরা মাছের রোগ হওয়ার জন্য। আপনাদের যাদের জানা আছে কমেন্ট করে নিচে জানাবেন। আমারও হয়তো আরও একাধিক বিষয় জানা আছে, তবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করতেছি। তো দর্শক, এইবার ধরুন আমরা জানলাম যে কি কি কারণে গুলশা ট্যাংরা মাছের রোগ আসতে পারে। এখন চলুন ভাইরাস হয়ে গেলে আমরা কি কি ট্রিটমেন্ট দিয়ে এই ভাইরাসটাকে সারিয়ে ফেলতে পারি। তো দর্শক, এখন চলুন আমরা গুলশা ট্যাংরা মাছের ভাইরাসের ট্রিটমেন্টের বিষয়ে বিস্তারিত আলোচনা করি। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বেই আমি বলে নেই, আপনারা কেউ যদি আমাকে এইটার সায়েন্টিফিক ব্যাখ্যা জিজ্ঞেস করেন, আমি কিন্তু বলতে পারবো না। বা আপনি যদি বলেন যে এইটা থেকে ওইটা করলে এইটা হয়েছে, এইটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী, এটা কিন্তু আমার জানা নাই। আমি দীর্ঘদিন যাবৎ যেইভাবে গুলশা ট্যাংরা মাছের ট্রিটমেন্ট করে আসতেছি, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করতেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। এবং সারা বাংলাদেশের শত শত মাছ চাষি ভাই আমার কাছ থেকে শুনে এইভাবে ট্রিটমেন্ট করে তাদের গুলশা ট্যাংরা মাছকে সুস্থ করেছেন। অনেকেই করতে পেরেছেন, অনেকেই করতে পারেননি। যারা করতে পেরেছেন তারা হয়তো যখন শুরুর দিকে আক্রান্ত হয়েছিল মাছগুলো, তখনই ব্যবস্থা নিয়েছে, এই জন্য সুস্থ হয়ে গিয়েছে। আর যারা সুস্থ করতে পারেনি তারা হয়তো মাছ পথে গিয়ে এটার ট্রিটমেন্ট শুরু করেছে। ধরুন প্রতিদিন যখন 10টা থেকে 20টা 100-200 মাছ মারা যায়, তখন যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলেই কিন্তু মাছগুলো সুস্থ হয়ে যায়। তবে যারা করেন কি, যে 20,000 30,000 করে মাছ মারা যাচ্ছে, তখন ট্রিটমেন্ট দেন, তখন আর মাছ খুব একটা সুস্থ হতে চায় না। অনেক ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে হয়ও না, না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এই জন্য আমরা যে কাজটা করি, আমরা প্রথম দিনে
উকুননাশকের একটা বুস্টার ডোজ করি। দর্শক, উকুন থেকে যে এই রোগটা আসবে না সেইটার তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রথম দিন আমাদের উকুননাশকের বুস্টার ডোজ করতে হবে। যদি এমন হয় যে আপনি 1 সপ্তাহ বা 10 দিন আগে উকুননাশকের ডোজ করেছেন, তাহলে আর উকুননাশক করার দরকার নাই। তবে আপনি যদি চিন্তা করেন এখন থেকে অনেক দিন আগে উকুননাশক করেছেন, তাহলে আপনি উকুননাশকের একটা বুস্টার ডোজ করে দিবেন। আর বুস্টার ডোজটা আসলে কি, এটা আপনারা সবাই জানেন। এইটা পরিমাণ অপেক্ষা একটু বেশি ব্যবহার করতে হয় এবং পরপর 2 দিন ব্যবহার করলে ভালো হয়। তবে একই দিনে যদি পরিমাণের অপেক্ষা একটু বেশি ব্যবহার করা যায়, তাহলেও যে খুব একটা সমস্যা হয় ঠিক তা না। তো দর্শক, দ্বিতীয় দিন ভালো একটি কোম্পানির আমরা জীবাণু নাশকের বুস্টার ডোজ করে দিব। দর্শক, এই ক্ষেত্রে আমরা করি কি, শুধুমাত্র পটাশ বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ব্যবহার করি। ওইটাতে কিন্তু কাজ হবে না। খুব ভালো দেখে একটা কোম্পানির, আমাদের যেই সকল কোম্পানিগুলোর আসলে সুনাম আছে, যাদের প্রোডাক্ট সবাই ভালো বলে এবং দামে ভালো মানে ভালো, এইরকম একটা ভালো কোম্পানির জীবাণুনাশক আমাদের ব্যবহার করতে হবে। তো জীবাণুনাশক ব্যবহারের পরে 3 নাম্বার দিনে গিয়ে দর্শক, আমরা সকালবেলা আমরা একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করে দিব এবং দুপুরবেলা গিয়ে আমরা একটা ভিটামিন সি এর ডোজ করে দেব। দর্শক, 3 নাম্বার দিনে গিয়ে আমরা সাধারণত যেটা করি, দেখেন ওষুধ কোম্পানির নাম বলাটাও আসলে মুশকিল বা বলাটা আসলে উচিত না। তো আমি আপনাদের ভালোর কথা চিন্তা করে বলতেছি, আমাকে কেউ কোম্পানির লোক ভেবে এই ভুলটা কাইন্ডলি করবেন না, অনুরোধ থাকলো। আমরা এসকেএফ কোম্পানির অ্যান্ড্রোফ্লক্স ডিএস নামে একটা অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। ওইটাকে শতক ফুট পানিতে 1 মিলি করে আমরা তৃতীয় দিন সকালবেলা ব্যবহার করি এবং দুপুরবেলা আমরা কিছু পরিমাণে লবণ এবং কিছু পরিমাণে ভিটামিন সি দিয়ে দিই। প্রথমে সল্ট বা লবণটা দিয়ে দিই, এটা মোটামুটি একটা পরিমিত পরিমাণে দিয়ে দিই। তার কিছুক্ষণ পরেই আমরা ভিটামিন সিটা দিয়ে দিই এবং ওই একই দিন সন্ধ্যার সময় আমরা খাবারের সাথে আমরা অন্য একটি যে কোনো ভালো কোম্পানির অ্যান্টিবায়োটিক এবং ভালো কিছু জেল দিয়ে ওইটাকে একসাথে মিশিয়ে নিব। কারণ জেল যদি আমরা না দেই, তাহলে অ্যান্টিবায়োটিকটা কিন্তু ফিডের সাথে লেগে থাকবে না দর্শক। এই জন্য সবার আগে ফিডের ভিতরে আমরা জেল দিব, জেল দিয়ে সুন্দরভাবে মেখে নিব। মেখে নিয়ে ভালো দেখে একটা কোম্পানির আমরা অ্যান্টিবায়োটিকটা দিব, যেটাকে আমরা মাছকে মুখে খাওয়াইতে পারি, এরকম একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিব। এবং তার সাথে আমরা প্রতি কেজি খাবারে আমরা 5 গ্রাম থেকে 10 গ্রাম করে ভিটামিন সি, এইটা একসাথে করে মিলিয়ে যদি এইভাবে আমরা একটানা 3 দিন করি, আশা করি 3 দিন পরে মাছের মর্টালিটি অনেকটাই কমে আসে। এবং এইভাবে যখন দেখব যে মাছের মর্টালিটি কমে আসছে, তৎক্ষণাৎই আমরা পুকুরে অ্যামোনিয়ার একটা ডোজ করে দিব। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা ভালো দেখে একটি কোম্পানির অ্যামোনিয়ার ডোজ হিসাবে কিছু জিওলাইট এবং কিছু ইউকা একসাথে করে সুন্দরভাবে মিলিয়ে তারপরে ছিটিয়ে দিন। এবং এই পুরো কার্যক্রমের ভিতরে আপনারা অল্প স্বল্প পরিমাণে হররাটা পুকুরে টানতে পারেন, তাহলে কিন্তু উপকার পাবেন। দর্শক, এই কাজগুলো করার পরে যখন দেখব যে আমরা মর্টালিটি আর খুব একটা হচ্ছে না, তখন মাছকে কিছু ক্যালসিয়ামের ডোজ করে দেব। ক্যালসিয়াম চুন এবং নুনের একটা ডোজ যদি আমরা করে দেই, তাহলে যেটা হবে, আল্লাহর রহমতে আমাদের মাছের নতুনভাবে আবার হাড় গঠন হবে এবং মাছের স্টেবিলিটি বেড়ে যাবে এবং মাছ কিন্তু একটা পর্যায়ে গিয়ে সুস্থ হয়ে যাবে। এবং গুলশা ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাদের গুরুত্ব দিতে হবে, গুলশা ট্যাংরা মাছের খাবারের কিছুটা চাহিদা রেখে খাবার দেওয়া বন্ধ করবেন, তাহলে রোগবালাইটা কম হবে। দর্শক, এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে রাজীব ভাই, অনেক আলোচনা তো করলেন, তো গুলশা ট্যাংরা মাছে কি করলে সাধারণত রোগ হবে না? ভাই, আপনি যাই করেন না কেন, রোগ হতেই পারে। এটা ভেরি সেন্সিটিভ প্রোডাক্ট। আপনি কল্পনাই করতে পারবেন না যে গুলশা ট্যাংরা মাছ এত সেন্সিটিভ। এই জন্যই তো মূলত এটার এত বাজার মূল্য, তাই না ভাই?
দেখেন ক্যাটফিশ যখন আবিষ্কার হয়েছে, এই ক্যাটফিশের ভিতরে দেখেন পাবদা মাছ, শিং মাছ, মাগুর মাছ, গুলশা ট্যাংরা মাছ, এগুলো সব তো একই সময়ে চাষ ব্যবস্থাপনায় আসছে, তাই না? তো মাগুর মাছের দাম এখন কত কম, পাবদা মাছের দাম কত কম। আপনি দেখেন শিং মাগুর মাছের দাম একেবারে নাই বললেই চলে। মাগুরটা যদিও কোনো কোনো অঞ্চলে আছে, তবে শিং মাছের বাজার একেবারেই পড়ে গিয়েছে। এমন অবস্থাতে দেখুন গুলশা ট্যাংরা মাছের বাজার সারা বাংলাদেশের মার্কেটেই কত হাই। তো মাছটা অনেক সেনসিটিভ, এই জন্যই তো মাছের বাজার মূল্য এত ভালো, তাই না? তো দর্শক, গুলশা ট্যাংরা মাছকে ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য আমরা সপ্তাহে 2 দিন, ন্যূনতম 1 দিন, অথবা মিনিমাম 10 দিনে একবার যদি আমরা পুকুরে খুব সুন্দরভাবে হররা টেনে দিই, তাহলে কি হবে, তলদেশের গ্যাসটা উঠে যাবে। এবং 20 থেকে 30 দিনের মাথায় একবার যদি আমরা পুকুরে উকুননাশকটা করি, পাশাপাশি প্রতি মাসেই যদি আমরা একবার জীবাণুনাশকের ডোজ করি, ভালো কোম্পানির জীবাণুনাশকের ডোজ করি। গুলশা ট্যাংরা মাছ চাষ ব্যবস্থাপনায় পটাশ টটাশ এইগুলো দিয়ে আসলে খুব একটা কাজ হবে না, ভালো কোম্পানির জীবাণুনাশক দিতে হবে। পটাশ দিলে গুলশা ট্যাংরা মাছের শরীরটা অনেক শক্ত হয়ে যায়, গ্রোথ হয় কম, অনেক কম হয়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এটা গেল। তারপরে দর্শক, আমরা প্রতি মাসে একবার যদি অ্যামোনিয়ার ডোজ করি, অ্যামোনিয়ার ডোজ আমি পরামর্শ দিব মাসে 2বার করেন। যদি ডেনসিটি বেশি থাকে তাহলে 2বার, আর ডেনসিটি কম থাকলে একবার করলেই যথেষ্ট। এবং পাশাপাশি আপনারা গুলশা ট্যাংরা মাছের পুকুরে যদি নিয়মিত চুন এবং নুনের ডোজ করেন, মাঝে মধ্যেই ভাসমান ফিড যখন দিবেন জেল দিয়ে সপ্তাহে অন্তত 2 দিন তাকে আপনারা ভিটামিন সি খাওয়ান, ভালো একটা কোম্পানির ভিটামিন সি খাওয়ান, এতে কাজে দিবে। এবং মাঝে মধ্যেই কিছু পরিমাণে লবণ এবং ভিটামিন সি পুকুরে কোনো কারণ ছাড়াই ছিটিয়ে দেন, 15 দিন 20 দিন পর একবার বা 10 দিন পর পর একবার। এতে করে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ভয় অনেকটাই কমে যাবে। দর্শক, অনেকেই বলতে পারেন রাজীব ভাই, পাখি থেকে যে গুলশা ট্যাংরা মাছের রোগ আসে, নেটিং করে দেন না কেন? দেখেন অনেক বড় বড় পুকুরে চাষ করা হলে 5 একর 10 একর, অনেকে তো 20-30 একর পুকুরেও গুলশা ট্যাংরা মাছ ছাড়েন। অত বড় পুকুরে কি নেটিং করা সম্ভব বলেন? 1 একর 2 একর একটা পুকুরে নেটিং করাই তো অসম্ভব, তাই না? ঝড় তুফান হলে তো ওই নেট আর রাখা যায় না ভাই, পড়ে যায়, জাল টানতে অসুবিধা হয়, হররা টানতে অসুবিধা হয়, এই জন্য আমরা নেটিংটা করতে পারি না। যাই হোক দর্শক, এই যে দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম, আমার আলোচনা করতে খুব ভালো লেগেছে। আপনাদের দেখতে কেমন লেগেছে আমি জানি না। ভিডিওটি দেখে আপনারা কতটুকু উপকৃত হলেন এবং ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে, ফেসবুক থেকে যারা দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন, ইউটিউব থেকে যারা দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন, খুব খুশি হব। এবং ফেসবুক থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। দেখুন, আপনি দেখলেন, হয়তোবা আপনার উপকারে আসলো। অনেক চাষি ভাই দেখতে পেল না, আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো তারাও ভিডিওটা দেখতে পাবে, তারাও উপকৃত হোক, আমরা সবাই মিলে ভালো থাকি, তাই না? এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিলে খুব খুশি হব। এবং ইউটিউব থেকে যারা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি দর্শক। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব খুব দ্রুতই, ইনশাআল্লাহ। আর আপনারা কোন কোন বিষয়গুলো নিয়ে ভিডিও চান, ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন। আমি সময় সুযোগ করে আমার যদি জানা থাকে সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি দোয়া করি সবাই আপনারা ভালো করেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।